আসসালামু আলাইকুম। কিরুরা স্মার্ট প্যারেন্টিং পডকাস্টের আমাদের আজকের অত্যন্ত রোমাঞ্চকর এবং আমাদের চূড়ান্ত সিরিজ গর্ভাবস্থার ৩য় ট্রাইমেস্টারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী ও প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। স্বাগতম আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর তন্নি আপু। আম আমাদের মায়েরা এখন ১ম ও ২য় ট্রাইমেস্টারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২৮ সপ্তাহে পা রেখেছেন, যেটা হচ্ছে আমাদের ৩য় ট্রাইমেস্টারের শুরু। এই ৩য় ট্রাইমেস্টার বা শেষ ৩ মাস হলো গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায়। একদিকে শারীরিক কষ্টের চূড়ান্ত সীমা, অন্যদিকে হচ্ছে আমাদের অনাগত বাবুকে কোলে নেয়ার একটা খুব এক্সাইটমেন্ট কাজ করে এই সময়। আর এই ২ টারই চমৎকার কিন্তু কঠিন একটি সংমিশ্রণ হলো আমাদের এই সময়টি। একদম ঠিক বলেছেন ডক্টর সানা। মায়েরা এই শেষ ধাপে এসে তখন তাদের শরীর এবং মন উভয় জায়গাতে কিন্তু বিশাল পরিবর্তন আসে। আমাদের ১ম প্রশ্নটি আজকের আলোচনার ১ম প্রশ্নটি শুরু হবে এই প্রশ্নটি দিয়ে। ৩য় ট্রাইমেস্টারে পা দেওয়ার পর মায়েদের শরীর ও মনে হঠাৎ করে কি ধরনের বড় পরিবর্তন আসে? আপু ২য় ট্রাইমেস্টারের সেই এনার্জি বা আরামদায়ক যে একটা ভাব ছিল এতদিন, এটা কিন্তু ৩য় ট্রাইমেস্টারে এসে হঠাৎ করেই উধাও হয়ে যায়। এটা আর থাকে না। জরায়ু এবং বাচ্চার আকার খুব দ্রুত বাড়তে থাকে। আর আ এই কারণেই হচ্ছে মায়ের শরীর অনেকটা ভারী হয়ে যেতে থাকে এই সময়টাতে। খুব দ্রুতই কিন্তু শরীরটা ভারী হয়ে যায়। একটু হাঁটলেই তখন কিন্তু খুব ক্লান্ত লাগে। আর মানসিক দিক থেকে মায়েরা এই সময় anticipation অথবা প্রবল উত্তেজনার মধ্যে থাকেন বলতে হুম। গেলে। আম যেমন ধরেন, আমার বাচ্চাটা কেমন হবে? বা ডেলিভারি কি আদৌ নরমাল হবে? নরমাল হবে তো নাকি সিজার লাগতে পারে? আবার ডেলিভারির যে ব্যথাটা, এটা কি ধরনের? মানে এটা কি খুব বেশি? এটা কি আমি সহ্য করতে পারবো? নাকি এটা কেমন হবে? এই ধরনের কিছু চিন্তাভাবনা থাকে। এই আ এই ধরনের কিছু মানে জিনিসগুলা বা থটস গুলা তাদের মনে চাপা একটা অস্থিরতা তৈরি করে। এক্সাক্টলি। শারীরিক ভারী হওয়ার কথায় আমাদের ২ নম্বর প্রশ্নটি চলে আসে, যা মায়েদের একটি কমন অভিযোগ। জরায়ুর আকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ফুসফুসের উপর কি চাপ পড়ে? এবং মায়েদের কেন এতে এত শ্বাসকষ্ট হয়? গর্ভাবস্থার শুরু থেকেই জরায়ু কিন্তু নিচ থেকে উপর দিকেই বড় হতে থাকে। ২৮ থেকে ৩২ সপ্তাহের দিকে জরায়ু প্রায় মায়ের পাঁজরের হাড় আ বা রিব কেজ পর্যন্ত পৌঁছে যায়। আর এর ফলে কিন্তু জরায়ুর ঠিক উপরে থাকা ডায়াফ্রাম যেটা আমরা বলি এবং লাংস মানে ফুসফুস সংকুচিত হয়ে যায়। লাংস এবং ডায়াফ্রামের উপর নিচে থেকে চাপ পড়ার কারণে এগুলো একটু মানে উপরে চাপ উপরে, হ্যাঁ, চাপটা সৃষ্টি হয় এগুলার উপর। তো ফুসফুস তখন কিন্তু আগের মতো পুরোপুরি শ্বাস নেওয়ার সময় প্রসারিত হতে পারে না। আম এই কারণেই হচ্ছে মায়েদের একটু হাঁটাচলা করলেই বা একটু বেশি কথা বললেই কিন্তু দম ফুরিয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই শ্বাসকষ্ট থেকে আসলে বাঁচার উপায় কি? আম উপায় হচ্ছে বসলে সোজা হয়ে বসতে হবে। একদম স্ট্রেইট পোস্চারে মেরুদণ্ডের হাড় সোজা রেখে বসতে হবে। কুঁজো হয়ে বসা যাবে না। কারণ হচ্ছে কুঁজো হয়ে বসলে ফুসফুস আরো সংকুচিত হবে। শ্বাসকষ্টটা লাগতে পারে তখন। আর ঘুমানোর সময় পিঠের নিচে বা মাথার নিচে একটি এক্সট্রা পিলো অথবা একটি অতিরিক্ত বালিশ দিয়ে মাথাটাকে একটু উঁচু করে হালকা, মানে আমরা নরমালি যেভাবে শুই তার চেয়ে একটু মাথাটা যেন উঁচু থাকে। ওই পজিশনে শুলে তখন কিন্তু একটু রিলিফ পাওয়া যেতে পারে। শ্বাসকষ্টটা কম লাগতে পারে অথবা নাও লাগতে পারে। ধন্যবাদ ডক্টর সানা। এবার আমাদের ৩ ও ৪ নাম্বার প্রশ্নে আসি, যা এই শ্বাসকষ্টের একটি প্রাকৃতিক সমাধান বলা যায়। বাচ্চার মাথা নিচে নামা যেটাকে আমরা লাইটেনিং বলি। এটা আসলে কি? এবং এর ফলে মায়ের পেলভিস বা তলপেটে কি তীব্র চাপ তৈরি হয়? এটা কমানোর উপায় কি? হুম। গর্ভাবস্থার ৩৬ থেকে ৩৮ সপ্তাহের দিকে কিন্তু প্রকৃতি নিজেই মায়ের শ্বাসকষ্টের সমাধান করে দেয়। সেটা হচ্ছে ডেলিভারির প্রস্তুতির জন্য বাচ্চার মাথাটা তখন গিয়ে মায়ের পেলভিস অথবা কোমরে যে হাড়টা থাকে তার ভিতরের দিকে গিয়ে আম মানে মাথাটা তখন ওই জায়গাটাতেই নেমে আসে। আর সেখানেই আটকে যায় বা ফিক্স হতে থাকে। আর একেই কিন্তু আমরা মেডিকেলের ভাষায় হেড এনগেজমেন্ট অথবা লাইটেনিং, মানে সাধারণ ভাষায় লাইটেনিং বা হালকা হওয়া বলে থাকি এটাকে। কারণ হচ্ছে বাচ্চার নিচে নেমে যাওয়ার ফলে তখন মায়ের ফুসফুসের উপর থেকে আ এতদিন যে চাপটা লাগতেছিল, ওই চাপটা একদম হঠাৎ করেই কমে যায় এবং মা কিন্তু তখন হঠাৎ করে খুব গভীরভাবে শ্বাস নিতে পারেন। তখন ওই যে লাইটেনিং বললাম, তার খুব হালকা লাগে। সে হচ্ছে মানে এতদিন যে শ্বাসকষ্টটা বা সে প্রপারলি শ্বাস নিতে পারতেছিল না, ওটা এখন সে পারে।
পারে, আস্তে, আস্তে কমে আসে। কমে আসে। কিন্তু ফুসফুসের উপর চাপ তো গিয়ে পড়ে তলপেটে। তখন তো নতুন করে কষ্ট শুরু হয়। হ্যাঁ, একদম ঠিক। বাচ্চার মাথা তখন নিচে নামার ফলে মায়ের পেলভিক জয়েন্ট, আ ব্ল্যাডার এবং কোমরে প্রচন্ড চাপ তৈরি হয়। তখন এমন মনে হতে থাকে যেন নিচ দিয়ে কিছু একটা বের হয়ে পড়ে যাচ্ছে। ভারী কিছু একটা বের হয়ে যাচ্ছে। আর এই ব্যথা কমানোর জন্য মায়েরা ম্যাটারনিটি সাপোর্ট বেল্ট ব্যবহার করতে পারেন। যেটা হচ্ছে পুরোটা না হলেও আম মানে কিছুটা হলেও আপনার পেটের ভারটা বহন করবে। আর হচ্ছে এছাড়াও কিন্তু হালকা গরম পানিতে গোসল করা যেতে পারে এবং পেলভিক টিল্ট কিছু এক্সারসাইজ আছে। এই ধরনের ব্যায়ামগুলো করলেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় এই চাপ থেকে। ধন্যবাদ রোকসানা। এবার আমাদের আজকের পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল প্রশ্নে আসি। ৫ নম্বর প্রশ্ন। ব্র্যাক্সটন হিক্স বা ফলস পেইন যেটাকে আমরা বলি এবং আসল প্রসব বেদনা, এই দুটোর মধ্যে পার্থক্য মায়েরা কিভাবে বুঝবেন? আচ্ছা, গর্ভাবস্থার ৩য় ট্রাইমেস্টারে এসে হঠাৎ করেই পেটটা শক্ত হয়ে যায় এবং হালকা একটা টান বা ব্যথা অনুভব হয় পেটে। যা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। হুম। এটা খুব ক্ষণস্থায়ী, এটা খুব লং লাস্টিং করে না। আর মায়েরা তখনই ভয় পেয়ে ভাবেন যে হয়তো ডেলিভারির সময় হয়ে আসছে, হয়তো ডেলিভারি হবে এখন। কিন্তু এটাকে বলা হয় ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন যেটা আপনি বললেন, অথবা ফলস লেবার পেইন ও বলা যায়। আর এটা মূলত জ্বরের এক ধরনের রিহার্সাল বা প্র্যাকটিস বলা যেতে পারে এটাকে। এটা হচ্ছে শরীরকে আসল লেবার পেইন বা আসল ডেলিভারির জন্য প্রস্তুত করে। তাহলে আসল প্রসব বেদনা বা ট্রু লেবার পেইন এটা আসলে মায়েরা কিভাবে বুঝবেন বা আলাদা কিভাবে করবেন? পার্থক্যটা বোঝা খুবই পরিষ্কার। ফলস পেইন অনিয়মিত হয়। আর হচ্ছে একটু রেস্ট করলে, মানে একটু বিশ্রাম নিলে, অথবা আ যে পজিশনে আছেন আপনার পজিশন পরিবর্তন করলে, অথবা ১ গ্লাস পানি খেয়ে একটু রেস্ট নিলেই কিন্তু এটা চলে যায়। এটা কিন্তু থাকে না। আর এটার তীব্রতা কিন্তু বাড়ে না। কিন্তু যখন মায়েদের আসল প্রসব বেদনা উঠে, মানে লেবার পেইন কন্ট্রাকশন স্টার্ট হয়, তখন হচ্ছে এটা হয়তো ১ম এ প্রতি ২০ মিনিট পর, পর আসে। মানে এটা একটা রিদম মেইনটেইন করে। এরপর আস্তে, আস্তে ১৫ মিনিট পর, পর আসে। এরপর আস্তে, আস্তে ১০ মিনিট পর, পর আসে। তো এইভাবেই কিন্তু সময়ের সাথে, সাথে এই ব্যথার তীব্রতাটাও কিন্তু বাড়তে থাকে। আ বিশ্রাম নিলেও কিন্তু এই ব্যথাটা কমে না। আমাদের যেমন ফলস লেবার পেইন এর ব্যথাটা একটু রেস্ট নিলে অথবা নড়াচড়া করে পজিশন চেঞ্জ করলে কমে যেত। এই ট্রু লেবার পেইন কিন্তু এই ব্যথাটা কোনোভাবেই কমবে কন্টিনিউয়াস না। থাকে। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস থাকে। আর ব্যথাটা হয় সাধারণত মানে মানে পিছন থেকে, পিঠের নিচের থেকে শুরু হয়ে পেটের নিচে সামনের দিকে রেডিয়েট হয় ব্যথাটা। সামনের দিকে আসে। এই রুটিন ব্যথা শুরু হলেই কিন্তু আমাদের অথবা আমাদের মায়েদের বুঝতে হবে যে আসল আ ডেলিভারির সময় কিন্তু ঘনিয়ে আসছে। ঘনিয়ে আসছে। খুব চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন ডক্টর সানা। এবার একটু রোজকার জীবনের সমস্যা নিয়ে কথা বলি। আমাদের ৬ এবং ৭ নাম্বার প্রশ্ন। ৩য় ট্রাইমেস্টারে মায়েদের ঘুমের চরম কষ্টের বৈজ্ঞানিক কারণ কি? এবং রাতে বারবার প্রস্রাবের বিরক্তি কিভাবে সামলানো যায়? ৩য় ট্রাইমেস্টারে মায়েরা সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব বোধ করেন তা হলো একটানা ঘুম। হুম। একটানা ঘুমাতে পারেন না। আর এর ১ম কারণই হচ্ছে কিন্তু পেটের আকার। পেটের সাইজটা অনেক বড় থাকে। আ এত বড় পেট নিয়ে আসলে কোনো পজিশনে আরাম পাওয়া যায় না। তো এছাড়া হরমোনের প্রভাব, বাচ্চার ক্রমাগত নড়াচড়া, বাচ্চা তো পেটের মধ্যে নড়তেই থাকে এবং শ্বাসকষ্টের কারণেও কিন্তু ঘুম বারবার ভেঙে যায়। একটানা যে একটা সাউন্ড স্লিপ হয়, এটা কিন্তু আর হয় না মায়েদের এই ট্রাইমেস্টারে, ৩য় ট্রাইমেস্টারে। একটু আরামদায়ক ঘুমের জন্য কিন্তু প্রেগন্যান্সি পিলো পাওয়া যায় বাজারে, অথবা পাশ বালিশ ২ পায়ের মাঝখানে দিয়ে বাম কাতে শোয়াটা সবচেয়ে ভালো। আর আমাদের কিডোরার মিনিমালিস্ট দর্শন অনুযায়ী ঘুমানোর পরিবেশটা একদম ছিমছাম, কোলাহল মুক্ত এবং স্ক্রিন ফ্রি রাখা উচিত। বারবার প্রস্রাবের সমস্যা এটা নিয়ে কি সমাধান করা যায়? আ এটা আপু আসলে বাচ্চার মাথা নিচে নেমে যাওয়ার কারণে তা কিন্তু সরাসরি তখন মায়ের প্রস্রাবের থলি বা ব্লাডারের উপরই ডিরেক্ট চাপটা দেয়। প্রচন্ড রকমের একটা চাপ তৈরি করে। ফলে ব্লাডার একটু ভরলেই কিন্তু প্রস্রাবের বেগ আসে। হুম। মানে অল্প একটু ভরতে না ভরতেই মনে হয় যে আমি এখন ওয়াশরুম যেতে হবে। আমার এখন প্রস্রাব করে ফেলতে হবে। এটি সামলানোর উপায় হচ্ছে সারাদিনে প্রচুর পরিমাণ পানি খেতে হবে দিনের বেলা। কিন্তু সন্ধ্যার পর বা ঘুমানোর ২ ঘন্টা বা ৩ ঘন্টা আগে থেকে পানি খাওয়ার পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে। আর প্রস্রাব করার সময় একটু সামনের দিকে ঝুঁকে বসলে তখন কিন্তু ব্লাডারটা পুরোপুরি খালি হয় বা খালি হইতে সাহায্য করে আরকি এই পজিশনটা। ফলে বারবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনটা কিছুটা হলেও কমতে পারে।
অসাধারণ কিছু প্র্যাকটিক্যাল টিপস আমরা জানলাম ডক্টর সানা। আমরা শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা নিয়ে কথা বলছিলাম। এখন আমরা মায়েদের আরেকটি খুব দৃশ্যমান সমস্যা নিয়ে কথা বলি। আমাদের ৮ নাম্বার প্রশ্ন। গর্ভাবস্থার শেষ দিকে পা ফুলে যাওয়া বা ইডিমা এটা কি স্বাভাবিক? এবং কখন এটি বিপদের লক্ষণ? তৃতীয় ট্রাইমেস্টারে এসে আমাদের মায়েদের শরীরের রক্ত এবং তরলের পরিমাণ প্রায় আপনার ৫০% বেড়ে যায়। হুম। আর সারাদিন কিন্তু হাঁটাচলা বা বসে থাকার কারণে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির প্রভাবে সেই অতিরিক্ত তরল মায়েদের পায়ের পাতায় গিয়ে বা গোড়ালিতে গিয়ে জমা হয়। তো এটিকে ফিজিওলজিক্যাল ইডেমা বলা হয়ে থাকে আমাদের মেডিকেল টার্মে, যা একদম স্বাভাবিক। এটা ভয়ের কিছু নাই। রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে পা একটু উঁচু করে রাখলে সকালে এই ফোলাভাব কিন্তু কমে যায়। এটা আর থাকে না। তাহলে আমরা কখন বুঝবো যে এটি স্বাভাবিক ফোলা নয় বরং বিপদের সংকেত? আমরা যদি মায়েরা দেখতে পান যে বিশ্রাম নেওয়ার পরও কিন্তু পায়ের ফোলাটা কমছে না। আ অথবা পায়ের সাথে, সাথে কিন্তু হাতের আঙ্গুল অথবা চোখের কোল এবং মুখ আ হুট করেই ফুলে যাচ্ছে। সবখানেই ফোলা চলে আসতেছে। তবে কিন্তু এটা মারাত্মক একটা বিপদের সংকেত। এটি প্রি-এক্ল্যাম্পসিয়া বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। এমনটা যদি দেখে কোনো মা তাহলে হচ্ছে এক মুহূর্তও দেরি না করে ব্লাড প্রেশার মাপতে হবে এবং সরাসরি গিয়ে ডাক্তারের সাথে দেখা করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর সানা। পায়ের কথার সাথে আমাদের ৯ নম্বর প্রশ্নটি চলে আসে যা মায়েদের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। পায়ের রগে হঠাৎ করে তীব্র টান লাগার কারণ কি? এবং তাৎক্ষণিক করণীয় কি? হ্যাঁ, অনেক মা মাঝরাতে পায়ের রগের ব্যথায় চিৎকার করে ওঠেন। আ সারাদিন শরীরের এই বিশাল মানে ওজন বহন করার কারণে পায়ের পেশিগুলো প্রচন্ড রকম ক্লান্ত থাকে। কারণ আমাদের পুরা বডির ওয়েটটা তো আমাদের পায়েই বহন পায়ে করে। যাচ্ছে। তো পাশাপাশি কিন্তু শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে এই মাসল ক্র্যাম্প বা রগে টান লাগার যে ব্যাপারটা, এই সমস্যাটা কিন্তু বাড়ে। আর তাৎক্ষণিক আপনি যে বললেন যে করণীয় কি হতে পারে? সেটা হচ্ছে আম কখনো এরকম হঠাৎ ক্র্যাম্প হলে বা রগে টান লাগলে ঘাবড়ে যাওয়া যাবে না। ঘাবড়ে না গিয়ে পায়ের পাতাটিকে নিজের দিকে মানে উপরের দিকে করে টান করতে হবে। এক্সটেন্ড আঙ্গুলগুলো করতে ধরে পায়ের দিকে জাস্ট টেনে ধরে রাখতে হ্যাঁ, হবে। নিজের দিকে একটু মানে পায়ের পাতাটা টান করে এক্সটেন্ড নিজের মানে towards yourself এক্সটেন্ড করতে হবে। এতে কিন্তু আমাদের পায়ের মানে যে কাফ মাসলটা আছে বা পায়ের পেছনের পেশিটা এটা কিন্তু প্রসারিত হয়ে ব্যথাটা কমে যায়। আর স্বামীদের উচিত এ সময় হালকা হাতে একটু পায়ের পাতায় বা পায়ের কাফ মাসলে একটু ম্যাসাজ করে দেয়া। আর প্রতিরোধের জন্য ডাক্তার যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়েছেন তা কিন্তু নিয়ম করে খেতে হবে। ধন্যবাদ ডক্টর সানা। এবার আমাদের ১০ নম্বর প্রশ্নে আসি। ১ম ট্রাইমেস্টারে সেই ভয়ংকর বুক জ্বালা পোড়া বা হার্ট বার্ন এই শেষ সময়ে এসে কেন আবার চরম আকার ধারণ করে? আপু জরায়ু যখন একদম বড় হয়ে যায়, তখন কিন্তু তা সরাসরি মায়ের পাকস্থলীকে মানে স্টামাককে ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে দেয়। নিচের থেকে উপর স্টামাকটাকে দিকে। উপরের দিকে ঠেলে দেয়। এর ফলে কিন্তু পাকস্থলীর ভেতরের যে আমাদের সবার পাকস্থলীতে কিন্তু অ্যাসিড আছে, এটা হ্যাঁ। আমরা সবাই কমবেশি জানি। তো এই অ্যাসিড গুলাকে খুব সহজেই কিন্তু খাদ্যনালী দিয়ে আমাদের খাদ্যনালী দিয়ে উপর দিকে উঠে মানে এই অ্যাসিড গুলা আমাদের খাদ্যনালী দিয়ে উপর দিকে উঠে আসে এবং তীব্র জ্বালাপোড়া তৈরি করে বুকে। এটার কারণেই কিন্তু জ্বালাপোড়াটা হয়। আর এর থেকে বাঁচার জন্য একবারে মানে পেট ভরে একবারেই আমি বসে অনেকগুলা খেলাম। এটা করা যাবে না। যেটা আমি বারবার বলে আসছি। একবারেই পেট ভরে খাওয়া যাবে না। খাবারকে সারাদিনে ছোট অল্প ভাগ করে কয়েকবার করে খেতে হবে সারাদিনে। আর তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় নিয়ম হলো খাওয়ার পরপরই কিন্তু বিছানায় গিয়ে শুয়ে পড়া যাবে না। কিছুক্ষণ অন্তত ১ ঘন্টা বসে থেকে অথবা একটু হাঁটাচলা করে এরপর বিশ্রাম নিতে হবে। আমাদের ১১ নম্বর প্রশ্নটি মেরুদণ্ড নিয়ে। ওজন বাড়ার সাথে, সাথে মেরুদণ্ড ও কোমরের নিচের দিকে তীব্র ব্যথা বা sciatic নিরাময়ে প্র্যাকটিক্যাল সমাধান কি? হুম, গর্ভাবস্থার শেষ দিকে শরীরকে হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুত করতে রিল্যাক্সিন নামক একটি হরমোন রিলিজ হয় আমাদের বডি থেকে যা পেলভিস এবং কোমরের জয়েন্ট গুলোকে ঢিলা করে দেয়। যাতে ডেলিভারি সাহায্য হয় বাচ্চাটা ডেলিভার করতে। এর মধ্যে বাচ্চার মাথার নিচে নেমে গিয়ে কিন্তু অনেক সময় সরাসরি sciatic নার্ভ যেটা আপনি বললেন, sciatic নার্ভের উপর চাপ দেয়। ফলে কোমর থেকে একদম পা পর্যন্ত বিদ্যুতের মতো তীব্র রকমের একটা ব্যথা অনুভব হয় মায়েদের। এই এর কিন্তু একটা প্র্যাকটিক্যাল সমাধান হচ্ছে আম পজিশন ঠিক রাখতে হবে। বসার সময় মেরুদণ্ড একদম সোজা রেখে বসতে হবে। আর ব্যথার জায়গায় হট ওয়াটার ব্যাগ অথবা গরম সেঁক দিলে কিন্তু খুব আরাম পাওয়া যাবে এই সময়টাতে।
আর আমাদের কিরোরা অ্যাপে কিছু নিরাপদ প্রিন্যাটাল স্ট্রেচিং বা গর্ভাবস্থার ব্যায়াম দেয়া আছে। সেগুলো করলেও কিন্তু এই জয়েন্ট পেইন থেকে অনেকখানি মুক্তি পাওয়া যেতে পারে। ধন্যবাদ ডক্টর সানা। এবার আসি আমাদের ১২ নম্বর প্রশ্নে। পেটের আকার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে স্ট্রেচ মার্কের জায়গায় তীব্র চুলকানি কেন হয় এবং এর সমাধান কি? পেট যখন বেলুনের মতো সর্বোচ্চ আম মাত্রায় ফুলতে থাকে, তখন কিন্তু পেটের চামড়ায় প্রচন্ড রকম টান পড়ে। হুম। তো আ আর চামড়াও কিন্তু টান পড়ার সাথে, সাথে মানে শুষ্ক হয়ে যেতে থাকে, ড্রাই হয়ে যেতে থাকে। আর শুষ্কতার কারণেই কিন্তু এই তীব্র চুলকানিটা হয়। নখ দিয়ে চুলকালে কিন্তু স্ট্রেচ মার্ক আরো বাজে আকার ধারণ করতে পারে। আর এর জন্য এর সবচেয়ে ভালো এবং ছিমছাম সমাধান হলো ময়েশ্চারাইজার ব্যবহার করা। আমাদের দেশীয় খাঁটি নারকেল তেল অথবা ভালো মানের কোনো অলিভ অয়েল দিনে ২ থেকে ৩ বার পেটে মেখে আম পেটে ম্যাসাজ করে নিলে তখন হচ্ছে চামড়ার শুষ্কতা দূর হয় এবং চুলকানিটাও অনেকটুকু কমে যাবে। আর কিন্তু এটার পাশাপাশি মনে রাখতে হবে যে শুধু পেটে নয়, যদি সারা শরীরে এবং হাতের তালুতে তীব্র চুলকানো হয় তবে তার লিভারের সমস্যা হতে পারে। এজন্য এটা খেয়াল রাখতে হবে যে যদি পেটের মধ্যে লিমিটেড থাকে চুলকানিটা তাহলে ভয়ের কিছু নেই। কিন্তু যদি দেখা যায় হাতের তালু, পায়ের তালু বা সারা শরীরে চুলকানি হচ্ছে তাহলে এটার জন্য অপেক্ষা না করে ডক্টরের শরণাপন্ন হতে হবে, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। ১৩ নম্বর প্রশ্নটি একটু আনকমন কিন্তু বিরক্তিকর সমস্যা নিয়ে। অনেকের হাতের আঙ্গুল বা কবজিতে ব্যথা ও অবশ ভাব কেন হয়? যেটাকে আমরা কার্পল টানেল সিনড্রোম বলি মেডিকেলের ভাষায়। এটা কেন হয়? আপু আমি এর আগেও বলেছি যে এই সময় কিন্তু শরীরে তরল বা ফ্লুইড জমে যায় বিভিন্ন জায়গায় শরীরের। হাতের কবজির ভেতর দিয়ে যে সরু টানেল অথবা রাস্তাটা থাকে, আম ফ্লুইড জমার কারণে তা কিন্তু ফুলে গিয়ে ভেতরের নার্ভ অথবা স্নায়ুর উপর চাপ দেয়। আর একেই বলা হয় কার্পল টানেল সিনড্রোম। এর ফলে কিন্তু হাতের আঙ্গুল আঙ্গুলে ঝিঁঝি ধরে, আ অবশ লাগে অথবা ব্যথাও হয়। এটি ডেলিভারির পর আপনা আপনি ঠিক হয়ে যায়। এটার জন্য কিছু করা লাগে না। সাময়িক আরামের জন্য একটানা হাতের কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং হচ্ছে কবজিতে ছোট কিছু স্লিট আম আ ছোট স্প্লিন্ট বা ব্যান্ডেজ পাওয়া যায় ইউজ করার জন্য। ওগুলো পরে রাখা যেতে পারে। আমাদের আজকের পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। ১৪ নম্বর প্রশ্ন। এই সময়ে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা সমাধানে খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনা অত্যন্ত জরুরি বলে মনে করেন? এটি আমাদের মায়েদের জন্য আক্ষরিক অর্থেই একটি কষ্টদায়ক অভিজ্ঞতা। হরমোনের কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এই সময়টাতে। জরায়ু অন্ত্রের উপর চাপ দেয়। আর আয়রন ট্যাবলেট তো আছেই এই সমস্যাটাকে আরো বাড়ানোর জন্য। তো সব মিলিয়ে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন চরম আকার ধারণ করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু পাইলস বা অর্শরোগও হতে পারে। এর সমাধান পুরোপুরি ডায়েটের হাতে। ডায়েটের উপরেই এটা নির্ভরশীল। প্রতিদিন প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশযুক্ত খাবার খেতে হবে। আর আমাদের দেশীয় সবজি, লাল আটার রুটি, পেঁপে আর এসবগুলোর ভুসি জাদুর মতো কাজ করে। এই আম অস ইয়ে কনস্টিপেশন এর ক্ষেত্রে। আর সাথে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করতে তো হবেই। এটা তো সবসময়ই বলে আসছি আমরা। পাইলস এর কারণে যদি ব্লিডিং হয় তবে কিন্তু লজ্জায় এটা লুকিয়ে না রেখে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। কারণ আম এর জন্য কিন্তু নিরাপদ মলম রয়েছে। আর যদি ব্লিডিং হয় এটা কিন্তু মায়ের জন্য আর বাচ্চার জন্যও ক্ষতিকর। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। শারীরিক পরিবর্তনের এই খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকলে মায়েরা অযথা প্যানিক করবেন না। এখন এমন কিছু বিষয়ে আসি যা দেখে মায়েরা অনেক সময় ঘাবড়ে যান। আমাদের ১৫ নম্বর প্রশ্ন। গর্ভাবস্থার শেষ দিকে স্তন থেকে হালকা হলুদ রঙের তরল বা কোলোস্টাম লিক করা। এটা কি আসলে প্রসবের কোনো আগাম সংকেত? আপু অনেক মাই ৩য় ট্রাইমেস্টারে এসে দেখেন যে তাদের স্তন থেকে কয়েক ফোঁটা গাঢ় হলুদ রঙের তরল বের হয়ে আসছে। এটি দেখে তারা ভাবেন যে, "আমার কি এখনই ডেলিভারি হয়ে যাবে? আমার কি ডেলিভারির সময় হয়ে আসলো?" আসলে এমন কিছু না। এটা দেখে এমন ঘাবড়ানোর কিছুই নেই। এটি হলো ক্লোস্ট্রাম বা শালদুধ যেটা আমরা বলি। শরীর নিজেকে বাচ্চা জন্মের পর দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত আ করছে, এটি তারই একটি প্রমাণ। এটি প্রসবের কোনো আগাম সংকেত কিন্তু না। এটার সাথে প্রসবের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। তবে একটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আমাদের। এই তরল দেখে স্তন কখনো চাপ দিয়ে অথবা স্কুইজ করে এটা বের করার চেষ্টা করা মোটেও যাবে না। কারণ হচ্ছে এতে কিন্তু এটার ফলে জরায়ুতে কন্ট্রাকশন এর তৈরি হতে পারে। যা হচ্ছে আপনার ব্যথা শুরু করে দিতে পারে যেটার কারণে আপনি প্রিটার্ম লেবার এর দিকেও চলে যেতে পারেন।
খুবই জরুরি একটি সতর্কবার্তা। আমাদের ১৬ নম্বর প্রশ্নে আসি, যোনিপথে সাদা স্রাবের পরিমাণ এই সময় অনেক বেড়ে যায়। হুম। এটা কি স্বাভাবিক নাকি এটি আসলে পানি ভাঙ্গার লক্ষণ? মায়েরা এই পার্থক্যটা কিভাবে বুঝবেন? গর্ভাবস্থার শেষ দিকে ইস্ট্রোজেন হরমোন এবং পেলভিক এরিয়ায় রক্ত চলাচল অনেকটুকু বেড়ে যায়। নরমালের চেয়ে অনেক বেশি রক্ত চলাচল করে। এর ফলে কিন্তু সাদা স্রাব অথবা লিকোরিয়া আম লিকোরিয়া অনেকে বলে যে লিকোরিয়া যাচ্ছে বা সাদা স্রাব যাচ্ছে। এটা কিন্তু এই টাইমটাতে বেড়ে যায়। এটা মূলত জ্বরের মুখে বাইরের থেকে কোনো ইনফেকশন যেন প্রবেশ করতে না পারে, ওইটার জন্যই একটা সিকিউর মানে প্রাকৃতিক একটা ওয়েতে এটা একটা দেয়াল মানে প্রাকৃতিক দেয়াল বলা যেতে পারে। একটা সিকিউরিটি দেয় যেন বাইরের কোনো ইনফেকশন জ্বরের ভিতর প্রবেশ করতে না পারে। আর সাদা স্রাব এবং পানি ভাঙ্গার পার্থক্যটা বোঝা খুবই সহজ, খুবই পরিষ্কার। সাদা স্রাব সাধারণত ঘন হয়। আর সাদা বা কিছুটা হলুদাভ হয় এবং এর পরিমাণ নির্দিষ্ট থাকে। কিন্তু যদি এমন হয় যে কোনো কারণ ছাড়াই আপনি দেখছেন যে একেবারে স্বচ্ছ পানির মতো তরল বের হচ্ছে, আ আর অনবরত বের হতেই আছে। আপনার অন্তর্বাস পুরোপুরি ভিজে যাচ্ছে এবং আপনি কোনোভাবেই তা প্রস্রাবের মতো আটকে রাখতে পারছেন না। কারণ প্রস্রাবকে তো আটকে রাখা যায়। কিন্তু এই তরল যদি দেখা যায় যে আপনি এটা অনবরত বের হচ্ছে, কন্টিনিউয়াসলি বের হচ্ছে, এটা কোনোভাবেই আটকানোর কোনো ওয়ে নাই। আ তখন কিন্তু বুঝতে হবে যে এটি অ্যামনিওটিক ফ্লুইড বা আম জ্বরের মধ্যে যে পানিটা থাকে ওই পানিটাই ভাঙতে শুরু করেছে। এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। খুবই পরিষ্কার একটা ধারণা পেলাম আমরা। এবার আমাদের ১৭ নম্বর প্রশ্নে আসি, যা নিয়ে সবাই মায়েদের সাথে একটু খুনসুটি করে। পেট বড় হওয়ার কারণে মায়েদের হাঁটার ভঙ্গিতে যে পরিবর্তন আসে বা ওয়েডলিং হয়, তাতে ভারসাম্য ধরে রাখতে কি সতর্কতা নিতে হবে? হ্যাঁ, এই হাঁটাকে অনেকে আদর করে পেঙ্গুইন ওয়াক বলে থাকেন। হ্যাঁ। পেট এত বড় হয়ে যাওয়ার কারণে মায়ের শরীরের ব্যালেন্স অথবা সেন্টার অফ গ্র্যাভিটি পুরোপুরিভাবে বদলে যায় তখন। শরীরের ভারসাম্য ধরে রাখতে কিন্তু মায়েরা পা একটু আ স্প্রেড করে ২ দিকে ফাঁকা করে এভাবে মানে পা দুটো ২ দিকে ছড়িয়ে হাঁটেন। তো এই সময় সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো স্লিপ করে পড়ে যাওয়া। তাই বাথরুমে যাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। আর কোনোভাবেই হিল জুতো পরা তো যাবেই না। নরম, ফ্ল্যাট এবং গ্রিপ ভালো, কমফোর্টেবল এমন জুতো পরতে হবে। যাতে পড়ে যাওয়ার বিন্দুমাত্র ঝুঁকি না থাকে আর আনকমফোর্টেবল ফিল না হয়। আমাদের ১৮ এবং ১৯ নম্বর প্রশ্নটি মায়েদের শারীরিক অস্বস্তি নিয়ে। গর্ভাবস্থার শেষ দিকে মায়েদের হট ফ্লাশ বা হঠাৎ খুব গরম লাগা এবং ঘাম হওয়ার কারণটা কি? এবং হঠাৎ করে চরম ক্লান্তি বা প্রেগন্যান্সি ফ্যাটিগ ফিরে আসার আসলে কারণ কি? ৩য় ট্রাইমেস্টারে এসে মায়েদের যে শরীরের বিপাক অথবা মেটাবলিজম রেটটা অনেক বেড়ে যায়। আ শরীরকে তখন ২ জন মানুষের জন্য কাজ করতে হচ্ছে। তো আ অন্যদের যখন ঠান্ডা লাগছে, মায়ের তখন হঠাৎ করে প্রচন্ড আ গরম লাগতে পারে বা ঘাম হতে পারে। এই সময়ে আরামদায়ক সুতির বা আমাদের দেশীয় তাঁতের পাতলা কাপড় পরলে কিন্তু খুব আরাম পাওয়া যাবে। আর ক্লান্তির কথা যদি বলি, ১ম ট্রাইমেস্টারে যেমন ঘুম পেত, শেষ দিকে এসেও ঠিক তাই হয়। কারণ হচ্ছে আপনার শরীর এই মুহূর্তে আক্ষরিক অর্থেই কিন্তু একটি ম্যারাথন দৌড়াচ্ছে। তো এত বড় একটি বাচ্চাকে পেটে বহন করা এবং তাকে চূড়ান্ত রূপ দেওয়া অনেক বড় শক্তির একটা কাজ। এটা কিন্তু সোজা ব্যাপার না। তো তাই হচ্ছে ক্লান্তি লাগলে কোনো জোর না করে শরীরকে তার প্রাপ্য বিশ্রামটুকু দিতে হবে। নিজেকে জোর করে কাজ করানো বা আম জাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমার শরীর আসলেই টায়ার্ড। এই রেস্টটা তার প্রাপ্য, তার দরকার। এজন্য আমার এটা তাকে দিতেই হবে এই সময়। অনেক ধন্যবাদ সানা। এবার একটু ট্রাভেলিং নিয়ে কথা বলি। ২০ নম্বর প্রশ্ন। ৩য় ট্রাইমেস্টারে লম্বা ভ্রমণ বা ফ্লাইটে ওঠার ক্ষেত্রে মেডিকেলের বিধিনিষেধগুলো কি, কি? আমাদের ৩য় ট্রাইমেস্টারে ৩৬ সপ্তাহের পর আর যদি যমজ বাচ্চার ক্ষেত্রে টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে ৩২ সপ্তাহের পর আমরা মায়েদের লং ডিসট্যান্স ট্রাভেল করতে বা ফ্লাইটে উঠতে কড়া নিষেধ করি। কারণ হচ্ছে যেকোনো মুহূর্তে লেবার পেইন শুরু হয়ে যেতে পারে। আর ফ্লাইটে দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ে রক্ত জমাট বেঁধে যাওয়ার অথবা ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি হওয়ার ঝুঁকি থাকে। তো অনেক এয়ারলাইন্স কিন্তু ২৮ সপ্তাহের পর থেকেই ট্রাভেল করার জন্য ডাক্তারদের মানে পারমিশন অথবা ডাক্তারদের থেকে ফিটনেস সার্টিফিকেট চেয়ে থাকে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ৩য় ট্রাইমেস্টারে খুব বেশি দূরের কোনো জার্নি না করে যে হাসপাতালে ডেলিভারি করাবেন বা করাতে চাচ্ছেন তার কাছাকাছি আশেপাশে কোথাও থাকা। অনেক ধন্যবাদ সানা। কর্মজীবী মায়েদের ক্ষেত্রে আমাদের ২১ নম্বর প্রশ্ন।
আ ৩য় ট্রাইমেস্টারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করার ক্ষেত্রে মায়েদের ergonomic গাইডলাইন কি? ডক্টর তনি আপু, অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করলে আ কোমরে ব্যথা এবং পা ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ে। আ তাই কর্মজীবী মায়েদের চেয়ারটি অবশ্যই খুব ভালো লাম্বার সাপোর্ট বা ব্যাক সাপোর্ট দেয় এমন হতে হবে। আর পিঠের পেছনে একটি ছোট কুশন রাখা যেতে পারে। পায়ের নিচে অবশ্যই একটি ফুট রেস্ট অথবা ছোট একটা টুল রাখতে হবে। যেন কোনোভাবেই পা ঝুলে না থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় নিয়ম সেটা হচ্ছে টানা ১ ঘন্টার বেশি বসে বা দাঁড়িয়ে কাজ করা যাবে না। প্রতি ১ ঘন্টা পর, পর একটু উঠে হাঁটাহাঁটি করতে হবে। একটু আ মুভমেন্ট করতে হবে। যাতে করে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা শরীরে ঠিকভাবে ব্লাড প্রবাহিত হতে পারে। সার্কুলেশনটা যেন ঠিক থাকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। আজকের পর্বের একদম শেষ এবং সবচেয়ে ইমোশনাল প্রশ্ন, ২২ নম্বর প্রশ্ন। শেষ দিকে এসে মায়েরা যে চরম মানসিক অস্থিরতায় ভোগেন, তা কিভাবে শান্ত রাখা যায় এবং এক্ষেত্রে পরিবারের কি ভূমিকা? আপু, ডেলিভারির সময় ঘনিয়ে আসার সাথে, সাথে কিন্তু আমাদের মায়েদের মনে কি হবে? কেমন হবে? এই বিষয়গুলো নিয়ে তীব্র একটি anxiety বা মানসিক চাপ তৈরি হয়। আম এটা কিন্তু কমানোর সবচেয়ে ভালো উপায় হলো পজিটিভ থাকা, পজিটিভ ভাবা। স্বামীদের এই সময় স্ত্রীর পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকে বারবার মনে করিয়ে দিতে হবে যে তুমি এই জার্নিতে তুমি কিন্তু একা না। আমিও আছি। আমি আছি তোমার সাথে, আমি আছি তোমার পাশে। অযথা ভয়ের গল্প শোনা থেকে বিরত থাকতে হবে। কারণ এই টাইমে হাজার জন হাজার রকম কথাবার্তা বলবে। অনেকেই ভালো বলবে, অনেকেই খারাপ বলবে। এসব ভেবে কিন্তু anxiety টা আরো বাড়ে। সো এরকম কিছু শুনলেও আরেকজনের যে জিনিসটা হয়েছে তা আমার সাথেও হবে এটার কোনো গ্যারান্টি কোনো নেই। গ্যারান্টি নেই। সো এক্সাক্টলি। এই অযথা জিনিসগুলা ভেবে শোনার পর ভেবে নিজেকে উত্তেজিত করা, এটা নিজেকে একটা ভয় লাগানো, এটা মোটেও করা যাবে না। এটা উচিত না। এই সময়টাতে মায়েদের শুধু একটি কথাই মনে রাখা উচিত যে এসব কষ্ট আর অস্বস্তি শেষ হয়ে যাবে যেদিন আপনি আপনার ছোট্ট আ সোনামণিকে ১ম বারের মতো বুকে জড়িয়ে ধরতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানা। আপনার এই অভয়বাণী নিশ্চয়ই আমাদের শ্রোতা মায়েদের মনে অনেক সাহস যোগাবে। আমি আশা করছি তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের এই পডকাস্টটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর তনি আপু। প্রিয় দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের কিরোরা স্মার্ট পেইন্টিং পডকাস্টের ৩য় ট্রাইমেস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১ম পর্ব। আমরা জানলাম কিভাবে শেষ মুহূর্তের এই শারীরিক পরিবর্তনগুলোকে ভয় না পেয়ে লজিক্যালি হ্যান্ডেল করতে হয়। আগামী পর্বে মানে পর্ব ২ তে আমরা কথা বলব বাচ্চার চূড়ান্ত বিকাশ, নড়াচড়া গোনা বা কিক কাউন্ট এবং শেষ মুহূর্তে স্ক্যানিং এর বিষয়গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পজিটিভ থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।